হ্যালো সবাইকে। আগেই বলে রাখি, এই ভিডিওটা তাদের জন্য যারা মোশন চ্যাপ্টারটা অলরেডি একবার বই থেকে পড়েছো। ওই চ্যাপ্টারটা যদি তোমাদের পড়া হয়ে গিয়ে থাকে তাহলে অনেকেই দেখবে যে এই চ্যাপ্টার মধ্যে মেইন যে জিনিসগুলোতে সবচেয়ে বেশি স্টুডেন্টের প্রবলেম হয় সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ মোশনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করে থাকি সেগুলোতে অনেক গ্রাফস তোমাকে দিয়ে দেয় এবং সেই গ্রাফগুলো দিয়ে বলবে যে এর স্লোপ কি ডিনোট করে। তখন তোমাকে বলতে হবে যে এর স্লোপটা কি বোঝায় এবং চারটে অপশনের মধ্যে থেকে একটা তোমাকে সিলেক্ট করতে হয়। তো এই যে সমস্যাটা হয় এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করার ক্ষেত্রে, সেই সমস্যাটার আজকে একটা সমাধান তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি সমস্ত গ্রাফ, যত ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আছে অথবা আরও যে ধরনের গ্রাফগুলো থাকে যাকে ভেলোসিটি টাইম গ্রাফও বলে, সেই ধরনের গ্রাফগুলোকে আমি একটা চার্টের নোটসের মধ্যে এনেছি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। এবার বই তো পড়লে তোমরা বুঝবে, আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে তোমরা এই গ্রাফ দেখে আইডেন্টিফাই করো যে এক্স্যাক্টলি কী বলতে চেয়েছে। এই আইডেন্টিফিকেশানটা যখন তোমরা করবে তখনই দেখবে যে তোমাদের থিওরির ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হচ্ছে, এবং যত বেশি তোমরা এগুলোকে অ্যানালিসিস করবে তত দেখবে যে এত জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে তোমরা যে কোনো অপশান থেকে খুব সহজেই তার উত্তরটা করতে পারবে। ওকে, তাহলে চলো প্রথম গ্রাফটা আমরা দেখে নিই। প্রথম গ্রাফের মধ্যে আমরা কি দেখছি যে হোয়েন অ্যান অবজেক্ট ইজ অ্যাট রেস্ট পজিশন, অর্থাৎ যখন একটা অবজেক্ট একটা রেস্ট পজিশনে থাকবে তখন কি হবে। এবার যারা এই চ্যাপ্টারটা পড়েছো তারা জানো যে টি অলওয়েজ টাইমকে ডিনোট করে, এস হচ্ছে ডিসপ্লেসমেন্টকে ডিনোট করে, আর একটা গ্রাফ আমরা ড্র করেছি। এবং গ্রাফের ক্ষেত্রে আমরা জানি যে এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি, পজিটিভ এক্স, আর এদিকে আমরা বলি পজিটিভ ওয়াই। এর নিচের দিকে গেলে নেগেটিভ ওয়াই, আর এটা যদি এদিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, সেটা হচ্ছে নেগেটিভ এক্স। তাহলে যখন কোনো একটা বস্তু সময়ের সাথে সাথে তার কোনো স্থান পরিবর্তন করে না, অর্থাৎ আমি যদি এই পেনটাকে এখানে রেখে দিই, এই পেনটা তো এখানেই পড়ে থাকবে, এ কোনো রকম স্থান পরিবর্তন করছে না, তাহলে আমি বলতে পারি যে অবজেক্টটা একটা রেস্ট পজিশনে আছে। সেক্ষেত্রে কি হবে দেখো, যে তার ইনিশিয়াল যে ডিসপ্লেসমেন্ট ছিল সেইটাই পুরো সময়ের সাথে সাথে কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো ডিসপ্লেসমেন্টটা সমান প্যারালালি বেরিয়ে গেছে, অর্থাৎ সময় যত বাড়ছে তার ডিসপ্লেসমেন্ট কিন্তু এক ফোঁটাও বাড়েনি। সে যে ডিসপ্লেসমেন্ট পজিশনে ছিল সেই পজিশনের মধ্যেই আছে। তাহলে এটা বুঝতে পারলে যে যখন একটা অবজেক্ট রেস্ট পজিশনে থাকবে তখন তার গ্রাফ কেমন হবে। ঠিক এই কনসেপ্টটা যদি আমরা আরেকটু ভালো করে পরেরটায় গিয়ে দেখি তখন কি দেখব, যে হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ আ জিরো অ্যাক্সিলারেশন, কি যখন একটা অবজেক্ট জিরো অ্যাক্সিলারেশনে মুভ করছে তাহলে কি হবে, যে সময়ের সাথে সাথে তার বেগের পরিবর্তন হবে। অ্যাক্সিলারেশন সমান সমান আমরা অনেকে জানি যে এ সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এটা তো আমরা জানি যে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বিয়োগ করলে এবং তাকে যদি আমরা সময় দিয়ে ডিভাইড করি তাহলে আমরা অ্যাক্সিলারেশন পাই। তাহলে কি হচ্ছে, যে একটা পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে, মানে ডিসপ্লেসমেন্ট যেহেতু অন্তিম বেগ এবং প্রাথমিক বেগটা ছিল এবং তার মধ্যে অ্যাক্সিলারেশন কাজ করছে, তার মানে কি সময়ের সাথে সাথে তো তার ডিসপ্লেসমেন্ট হবে। ডিসপ্লেসমেন্ট না হলে তো একটা জায়গাতেই তোমার প্রাথমিক বেগ আর অন্তিম বেগ তো পেতে পারো না, তাহলে তো ধরে নিতে হবে যে বস্তুটা একটা পয়েন্টেই আছে এবং রেস্ট পজিশনে আছে। তাহলে এখানে যে গ্রাফটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ জিরো অ্যাক্সিলারেশন, যখন জিরো অ্যাক্সিলারেশনে মুভ করবে তখন এরকমভাবে ইনক্রিজিং একটা গ্রাফ আমরা দেখতে পাবো। এরপর আমরা চলে আসবো 3 নম্বর গ্রাফটাতে। 3 নম্বর গ্রাফটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে হোয়েন অবজেক্ট ইজ মুভিং উইথ আ ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সিলারেশন আর জিরো অ্যাক্সিলারেশন দুটো কিন্তু ভালো করে দেখবে। ইউনিফর্ম কেন বলছে, ইউনিফর্ম বলছে যদি প্রত্যেকটা পয়েন্টে যদি এস বাই টি আমার ক্যালকুলেট করে দেখা হয় তাহলে আমরা দেখবো যে ক্রমাগত ইনক্রিজিং হচ্ছে, ইউনিফর্মলি বাড়ছে, মানে এখানে ঠিক যতটা বেড়েছে এখানেও বেড়েছে, এখানেও বেড়েছে, এখানেও বেড়েছে, এখানেও বেড়েছে, এখানেও বেড়েছে, এখানেও বাড়বে, আরও বাড়বে। সময়ের সাথে সাথে ইউনিফর্মলি পজিটিভ অ্যাক্সিলারেট হচ্ছে। যখনই এটা ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সিলারেশন হচ্ছে তখন আমরা এটা এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটাকে বলতে পারছি যে অবজেক্ট ইজ মুভিং উইথ আ ইউনিফর্ম পজিটিভ অ্যাক্সিলারেশন। ওকে, এবার আমরা চলে আসবো 4 নম্বরটাতে। 4 নম্বরটাতে কি আছে, হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ আ নেগেটিভ অ্যাক্সিলারেশন। নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে আমরা জানি যে ত্বরণের বিপরীত যেটা হয় সেটা হচ্ছে মন্দন। মন্দন কাকে বলে, যে সময়ের সাথে সাথে তার বেগটা আস্তে আস্তে যে বেগে সে চলছিল সেই বেগ থেকে ধীরে ধীরে কমে যাবে। তাহলে তো সেক্ষেত্রে কি হবে, যে ডিসপ্লেসমেন্ট আগে ছিল তার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সে পিছিয়ে আসছে, মানে একটা ইনক্রিজিং ব্যাপার এর মধ্যে শো হচ্ছে। তাহলে এই যদি এসটির গ্রাফটা তোমরা দেখো, যেমন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা, তাহলে কি দেখবে যে একটা ইনক্রিজিং লাইন এর মধ্যে আছে। তাহলে যেহেতু নেগেটিভ বলছে অর্থাৎ ইনক্রিজ হবে, স্বাভাবিক।
আমরা একটা জিনিস দেখব, এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এর স্লোপ দিয়ে আমরা কি জানতে পারি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ আমাদের অলওয়েজ অ্যাভারেজ ভেলোসিটি জানায়। কেন অ্যাভারেজ ভেলোসিটি জানায় এটা আমরা পরের পার্টটাতে দেখব। পরে স্লোপ কিভাবে বার করতে হবে সেটাও তোমাদের দেখিয়েছি। স্লোপ কি দেখো, যদি বলি যে হাউ টু ফাইন্ড স্লোপ, তাহলে স্লোপ বার করতে গেলে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। অর্থাৎ ধরো এটা একটা গ্রাফ আছে, এর এদিকে ওয়াই, এদিকে হচ্ছে এক্স সাইড। তাহলে আমরা যদি এই ওয়াই এর দিকের একটা মান এখান থেকে যদি বার করি, মানে ডিসপ্লেসমেন্টের কথা বার করি, এস মানে কি আমরা জানি? এস মানে আমরা জানি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এস মানে আমরা কি জানি? সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবং যখন আমরা এস মানে ডিসপ্লেসমেন্ট জানি আর টি ফর আমরা টাইম জানি, তাহলে আমরা তো এটাও জানি যে ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করলে আমরা ভেলোসিটি পাই। এটা নিশ্চয়ই আমরা জানি। তাহলে আমরা যখন একটা ওয়াই এর ভ্যালুকে এখানে নিয়ে নেবো এই স্লোপ থেকে, গ্রাফ থেকে, সাপোজ দেখা গেল যে এই পয়েন্টটাকে নিচ্ছি, তাহলে এই পয়েন্ট থেকে আমি দেখছি যে আমার ওয়াই এর পয়েন্টে কত পরিমাপ আসবে, এবং সেটা আমি এক্স পয়েন্টেও নেব। তাহলে এদিকে ওয়াইটা ক্যালকুলেট করে দেখলাম আর এক্সটা দেখলাম, এবং সেই ওয়াইটাকে আমি যদি এক্স দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হয়ে যাবে? আমরা ভেলোসিটিটা পেয়ে যাই। ঠিক এইভাবে আমাদের যে কোনো গ্রাফের স্লোপকে বার করতে হয়। আর এখান থেকেই কোশ্চেনটা আসে যে কোন গ্রাফের স্লোপ আমাদের কি বোঝায়। আচ্ছা, তাহলে এটা পুরোটা হয়ে গেল। এরপর যে পার্টটায় আসবো সেই পার্টটার মধ্যে আমি ভেলোসিটি টাইম গ্রাফকে দেখিয়েছি। ভেলোসিটি টাইম গ্রাফটা কি, খুব ভালো করে দেখো যে ভেলোসিটির সঙ্গে টাইমের একটা রিলেশন আছে, যে ভেলোসিটি ভার্সেস টাইম। অর্থাৎ বেগ, আমরা যে বেগ নিয়ে চলে আর যে সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন, সেগুলো আমরা ওখান থেকে দেখতে পাই। তাহলে ফার্স্ট কন্ডিশনে বলছে যে হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি উইথ জিরো অ্যাক্সিলারেশন। জিরো অ্যাক্সিলারেশন কেন বলছে? মানে এর কিন্তু কোনো বেগ বৃদ্ধি হচ্ছে না। মানে কি, ওর ইনিশিয়াল ভেলোসিটিও যা থাকবে, এক্সট্রিম ভেলোসিটিও সেম থাকবে। যেহেতু জিরো অ্যাক্সিলারেশন বলছে, তার মানে কি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলছে। মানে ও যদি 5 কিমি পার আওয়ার ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকে, তাহলেও সে 5 কিমি পার আওয়ার ভেলোসিটি নিয়েই কন্টিনিউ মুভ করতে থাকবে। তাহলে দেখো, একদিকে যে ওয়াই এর দিকে নিয়েছি ভেলোসিটি ভি, আর এদিকে হচ্ছে টি। তাহলে এখানে ভেলোসিটির টাইম গ্রাফ আমরা পেলাম যে এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে স্লোপ অফ দ্য গ্রাফ ইজ জিরো, যেহেতু ভি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে। তাহলে এইভাবে আমরা ভেলোসিটি টাইম গ্রাফের প্রথম কন্ডিশনটা পেলাম। পরের কন্ডিশনটা আমরা কি দেখবো, যে হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ আ পজিটিভ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। পজিটিভ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, এটা কিন্তু ভেলোসিটি টাইমের গ্রাফ ক্ষেত্রে আগেরটার সঙ্গে গোলাবে না। এটা পজিটিভ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশনের মান ধীরে ধীরে বাড়ছে এবং ইউ নট ইকুয়াল টু জিরো। কেন ইউ নট ইকুয়াল টু জিরো? কারণ হ্যাভিং সাম ইনিশিয়াল ভেলোসিটি, কোনো একটা বস্তু সাপোজ এভাবে যাচ্ছিল, হতে পারে বস্তুটা অলরেডি জিরো থেকে শুরু হয়নি, বস্তুটার মধ্যে অলরেডি কিছুটা বেগ ছিল, 5 কিমি পার আওয়ার একটা বেগ নিয়ে হয়তো কেউ যাচ্ছিল, সেখান থেকে তার একটা সার্টেন পয়েন্ট থেকে আমরা আরেকটা সার্টেন পয়েন্টের মধ্যে আমরা কি করছি, অ্যাক্সিলারেশনটা দেখাচ্ছি। এই ধরনের কন্ডিশনগুলোতে কিন্তু আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে জিরো ধরবো না, কারণ ওর একটা হ্যাভিং উইথ সাম ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ ইউ নট ইকুয়াল টু জিরো হিসেবে আমরা ধরে নিচ্ছি। 3 নম্বর যে পয়েন্টটা আছে, 3 নম্বরটায় আমরা কি দেখছি, হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ আ কনস্ট্যান্ট পজিটিভ অ্যাক্সিলারেশন হ্যাভিং আ জিরো ইনিশিয়াল ভেলোসিটি। দেখো, উপরের দুটো গ্রাফকে যদি ভালো করে দেখতে পাও, এটা দেখবে ইউটা আমরা কিছুটা উপর থেকে শুরু করেছি উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। কেন? কারণ ইউ যেহেতু নট ইকুয়াল টু জিরো, কারণ ওর একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। কিন্তু 3 নম্বর কন্ডিশনটাই কি বলেছে? 3 নম্বর কন্ডিশনটা এটাই বলতে চাইছে যে হ্যাভিং আ জিরো ইনিশিয়াল ভেলোসিটি। যখনই এটা বলে দিল যে জিরো ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে কিন্তু আমি জিরো হিসেবে ধরে নিচ্ছি। তাহলে হয় ইউ ইজ ইকুয়াল টু জিরো আমি লিখেছি, এবং কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বলতে যেটা বোঝায় আমরা জিরো থেকে আস্তে আস্তে মুভ করছে, তাহলে এটা আমরা ভেবেছি গ্রাফ পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে 4 নম্বর কন্ডিশনে কি বলেছে, হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ আ কনস্ট্যান্ট নেগেটিভ অ্যাক্সিলারেশন হ্যাভিং সাম পজিটিভ ইনিশিয়াল ভেলোসিটি। দেখো, এটার ক্ষেত্রেও যদি আমরা ইনিশিয়াল ভেলোসিটি হ্যাভিং সাম ইনিশিয়াল ভেলোসিটি বলেছে, অর্থাৎ ওর প্রাথমিক একটা বেগ ছিল, সেখান থেকে সময়ের সাথে সাথে কি হচ্ছে, বেগ আস্তে আস্তে নেগেটিভ, মানে বেগ কমছে, মানে মন্দনকে বোঝাচ্ছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অলরেডি ছিল, সেখান থেকে ধীরে ধীরে কি হয়েছে, তার একটা বেগের যে কমে যাওয়ার যে প্রবণতা, সেটাকে আমরা নেগেটিভ অ্যাক্সিলারেশন বলছি। হ্যাভিং সাম পজিটিভ অ্যাক্সিলারেশন, যেহেতু ওয়াইয়ের দিক পজিটিভ ভ্যালু আছে, তাহলে বুঝতেই পারছি যে ওয়াইয়ের একটা পজিটিভ অ্যাক্সিলারেশন পাচ্ছি আমরা। ওকে, এবার আমরা চলে আসবো 5 নম্বর কন্ডিশন। 5 নম্বর কন্ডিশনটা কি বলে, যে হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ আ ইনক্রিজিং
অ্যাক্সিলারেশন হ্যাভিং উইথ জিরো ইনিশিয়াল ভেলোসিটি। কি বলছে? ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, ইনক্রিজিং যখন বলবে তখনই এরকম একটা কার্ভ লাইন হবে, যেহেতু সময়ের সাথে সাথে প্রত্যেকটা পয়েন্টে সমমাত্রায় অ্যাক্সিলারেশন বাড়ছে। আর কি উইথ আ জিরো ভেলোসিটি, তার মানে কি ওই বস্তুটা রেস্ট পজিশনে ছিল, মানে আমাদের যে মূল বিন্দু সেই মূল বিন্দুতে থেকেই শুরু হবে, যেহেতু উইথ আ জিরো ইনিশিয়াল ভেলোসিটি বলেছে। ওকে, আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে 6 নম্বর কন্ডিশনটায় কি বলেছে, যে হোয়েন অ্যান অবজেক্ট ইজ মুভিং উইথ আ ডিক্রিজিং অ্যাক্সিলারেশন। একই ব্যাপার বললাম, ডিক্রিজিং অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কি হচ্ছে, এভাবে প্রথমে খানিকটা বেড়ে গেছিলো, বেড়ে যাওয়ার পর কি হচ্ছে, আস্তে আস্তে এইবার এখান থেকে এই স্লোপটা এরকমভাবে কমতে শুরু করবে। যত এটা কমতে শুরু করবে তত আমরা জানতে পারবো যে এটা হচ্ছে একটা ডিক্রিজিং অ্যাক্সিলারেশন। এবং ডিক্রিজিং অ্যাক্সিলারেশন এই জিনিসটা থেকে আমরা একটা জিনিস যেটা জানতে পারি, যে ডিক্রিজিং অ্যাক্সিলারেশন হচ্ছে নন ইউনিফর্ম উইথ টাইম, অর্থাৎ যখন এটা ডিক্রিজিং হবে সেটা কিছু সময়ের সাথে সাথে ইউনিফর্ম থাকবে, ইউনিফর্ম নাও থাকতে পারে। তাহলে আমরা ক্লিয়ারলি একটা জিনিস বলতে পারি যে ডিক্রিজিং অ্যাক্সিলারেশন যখন দেখায় তখন সেটা নন ইউনিফর্ম হতে পারে সময়ের সাথে সাথে। এবার দুটো পয়েন্ট দেখবো, এই পয়েন্ট দুটো অ্যাজ ইট ইজ এরকমভাবেই কোশ্চেনের মধ্যে চলে আসে, যে স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ গিভস ইউ অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। এই কোশ্চেনটা হয়তো তোমাকে এভাবেই দেবে যে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি বোঝায়, তখন বলতে হবে যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বোঝায়। তারপর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এরিয়া অফ আ স্পিড টাইম গ্রাফ গিভ ডিস্টেন্স। এই কোশ্চেনটা আরআরবির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ তুমি যদি কোনো পিওয়াইকিউ ভালো করে দেখো তাহলে দেখবে এই কোশ্চেনটা এভাবেই এসছে, যে স্পিড টাইম গ্রাফের এরিয়া কি বোঝায়, সেটা হচ্ছে ডিস্টেন্সকে বোঝায়। এরিয়াটা তো আগেই সেই বলেছিলাম যে স্লোপ ক্যালকুলেট করার সময় আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু দেখি, তার মানে কি এরকমভাবে যদি আমি দাগ টানতে থাকি তাহলে এই যে পজিশনটা থাকবে এগুলোকে আমরা কি বলবো, এরিয়া হিসেবে বলবো, স্লোপের এরিয়া। তো এরিয়া অফ আ স্পিড টাইম গ্রাফ গিভ ইউ দ্য ডিস্টেন্স। তো আজকের ভিডিওতে এইটুকুই, কেমন লাগলো জানিও, আর কোন টপিকে তোমরা আরও বেশি ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবে।